বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক, 13টি সমঝোতা স্মারক সই। চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় খুলবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে বাংলাদেশ চীন ঐকমত্য। হামের প্রাদুর্ভাব প্রতিরোধ এবং শিশু মৃত্যুহার হ্রাসে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে তথ্য প্রকাশ। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আধুনিকায়ন এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 28 জুন দেশব্যাপী পালিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 2,40,00,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ভেনেজুয়েলায় পরপর 2 দফায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি কমপক্ষে 164 জনের, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, দেশটিতে জরুরি অবস্থা জারি। এবং বিশ্বকাপ ফুটবলে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সায়েম রায়হান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বেইজিং থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সফর আলী খন্দকার। সফরের তৃতীয় দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদে আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, ইআরডি সচিব ও চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওতাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।总理阁下，中国人民解放军将会
পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে আসলে প্রধানমন্ত্রীকে চীনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর উভয় নেতা অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠকে বসেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ নানা ইস্যুতে আলোচনা হয়। চীনের গ্রেট হল অব দ্য পিপল থেকে শামসুল আলম, বিটিভি নিউজ। চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে চীনের বেইজিংয়ে দিয়াও ইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ সিসিপিআইটি যৌথভাবে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উন্মুক্ত। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। চীন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সফর আলী খন্দকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ সিসিপিআইটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনের। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. প্রধানমন্ত্রী বলেন, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। My government has taken up a rigorous 180 days action plan designed to overhaul the machinery dealing with the international capital. Through this plan, we are targeting bureaucratic inertia head-on. We are improving long-term policy continuity, reducing overlapping regulatory processes, and digitalizing government services to improve transparency, predictability, and speed. We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anora and the Second Economic Zone in Mongla. চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today, I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. Come to Bangladesh, invest in Bangladesh. Let us prosper together in a true partnership of equals. সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান কুচি, চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রেন হংবিং এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য রাখেন। সম্মেলনে চীনের 125 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোওয়েইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।
আজ বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি 2005 সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তব ভিত্তিক ও গবেষণা নির্ভর। প্রধানমন্ত্রী বাংলাদেশের নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের পানি সম্পদ মন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং। আজ সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লিও হাইশিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 9 বার চীন সফরের কথা উল্লেখ করে বলেন, তাঁর সম্মানে 2001 সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তিনি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক উল্লেখ করে ইউ হাইশিং পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের লিগ্যাসি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও উন্নত জীবন লাভ করবে। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর কর্মকর্তারা ধারাবাহিকভাবে সাক্ষাৎ করেছেন। আজ বেইজিংয়ের দিয়াও ইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান, বিনিয়োগকারী, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে কিভাবে আরও কার্যকর ভূমিকা রাখা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত ভোজসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই ভোজসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সাথে ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক সম্পর্ক হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য রাখেন। দ্বিপাক্ষিক বৈঠকে লি কিয়াং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে উনি ফার্ম সাপোর্ট এবং বলেছেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ এবং গভর্নেন্সের প্রতি পিপলস রিপাবলিক অফ চায়নার ফুল সাপোর্ট ওনার প্রতি আছে। আগামীকাল চীনের যে প্রেসিডেন্টের সাথে দেখা হবে এবং সেখানে আমরা বিশ্বাস করি যে নতুন মাত্রায় বাংলাদেশ এবং চীনের সম্পর্ক গিয়েছে, সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশ্বের অন্যতম প্রধান একটি দেশের সাথে যেভাবে সম্মান আমরা পাচ্ছি, যেভাবে একসাথে নিজের মর্যাদা এবং গণমানুষের ক্ষমতার উপর ভিত্তি করে যেভাবে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এটি আমাদের ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকার হামের প্রাদুর্ভাব প্রতিরোধ এবং শিশু মৃত্যুহার হ্রাসে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। আজ জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে তিনি জানান, সরকারের মূল লক্ষ্য হল সকল শিশুকে টিকার আওতায় এনে একটি শক্তিশালী রোগ প্রতিরোধক বলয় বা ইমিউনিটি তৈরি করা। এর আগে সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। টেবিলে উপস্থাপিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, বর্তমানে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানান, নদীর স্বার্থ রক্ষা এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2013 সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রস্তাবিত আইনে নদ নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, পৃথক নদী আদালত প্রতিষ্ঠা, নদী দখল সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত ও অনুসন্ধান, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়, মামলা দায়ের এবং তা তদারকির বিধান রাখা হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সংসদে জানান, রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করতে পারে। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংসদকে জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বই পড়ার সুযোগ পৌঁছে দিতে বর্তমানে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গড়ার মাধ্যমে ৬৪ জেলার ৩৬৮টি উপজেলা ও থানার ৩,২০০টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সংসদ সদস্যবৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর আরোপ না করার বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সরকার দলীয় সংসদ সদস্যবৃন্দ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নের সহায়তার জন্য বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক পরিচালনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল।
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। দুপুরে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন তাঁর কর্মকালে বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী হবে। রাষ্ট্রপতি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। রাষ্ট্রপতি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত সমস্যা সহ অমীমাংসিত ইস্যু সমাধানে ইতিবাচক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। ভারতের নতুন হাইকমিশনার আশা করেন বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার দ্রুত সমাধান হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম জানান, সাক্ষাৎকালে ভারতের নতুন দূত বাংলাদেশের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আধুনিকায়ন এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সকালে সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উদযাপন এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সংক্রান্ত প্রায় 80,000 মামলা বিচারাধীন থাকায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক মামলার জট কমাতে আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড ও হাজতখানা সহ পরিবহন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদক দ্রব্যের বেচা কেনার ব্যবসার টাকা অবৈধ পথে পাচার হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে এবং অবৈধ সম্পদ অর্জিত হচ্ছে, এগুলো ওখানে অ্যাড্রেস করতে হবে। মানি লন্ডারিং একটা আসবে, সাইবার একটা আসবে, বিভিন্ন আইন এগুলো সম্পর্কিত পরস্পর। তো এগুলো শক্তভাবে আইনি কাঠামোগুলো দাঁড় করানোর পরে তারপরে আমরা আশা করি সমাজে একটা পরিবর্তন আসবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের সঙ্গে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জন মার্ক সেরে শার্লেটে। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাওয়ান। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের উপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সাক্ষাতে ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়। এ সময় বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা ইস্যু, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান গভীর সুসম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন অপরাধ প্রতিরোধ, পুলিশ রেফারেল প্রোগ্রাম, অবৈধভাবে পাচারকৃত অর্থ ও সম্পদ চিহ্নিতকরণ এবং তা পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন এবং রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার জানান, চলতি বছরের 7 ও 8 জুলাইয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে, যেখানে দুটি চুক্তি স্বাক্ষরিত হবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক 2 অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল কাদের, রাজনৈতিক 1 শাখার উপসচিব মিনারা নাজমিন উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশের দায়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 30 জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1 আজ মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। এছাড়া একই ট্রাইব্যুনালে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যশোরের চৌগাছায় 2 জন ছাত্রনেতাকে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় পুলিশের তৎকালীন এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষী ইসরাফিল হোসেনকে আজ জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 26 জুলাই। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 29 জুন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 1। আজ মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা শেষে এই তারিখ নির্ধারণ করা হয়। ওই দিন তদন্ত কর্মকর্তাকে অবশিষ্ট জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদ হোসেন নামে এক ট্রাক চালক হত্যা মামলায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী 26 জুলাই নির্ধারণ করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম চার্জ গঠনের এই তারিখ নির্ধারণ করেন। জুলাই আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় মোহাম্মদ হোসেন গুলিতে নিহত হন। পরবর্তীতে একই বছরের 31 আগস্ট নিহত ব্যক্তির মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মোহাম্মদপুরের সাবেক সংসদ সদস্য সাদেক খান সহ 4 জন আসামি কারাগারে রয়েছেন। গ্রেপ্তারকৃত সকল আসামি আজ আদালতে অনুপস্থিত থাকায় চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান। তদন্ত হলে পরে উক্ত মামলায় মোট শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদপুরের যেই সংসদ সদস্য ছিলেন সাদেক খান, জাহাঙ্গীর কবির নানক, তারপরে আপনার শাহজাহান খান, কমিশনার আসিফ চৌধুরী সহ 34 জনকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতে 143, দণ্ডবিধির 143, 147, 148, 109, 120-এর বি, 302, 34 ধারায় বিজ্ঞ আদালতে একটি চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ সিএমএম আদালতে চার্জশিটটি গৃহীত হয় এবং বিচারের জন্য মামলাটি ঢাকার বিশেষ জজ 4 আদালতে প্রেরণ করা হয়। 43তম বিসিএস নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। 60 দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2024 সালে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, আদালতে জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 43তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া, তাদের প্রক্রিয়াটা অস্বচ্ছ ছিল, অর্থাৎ আইন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করেনি, অস্বচ্ছভাবে হয়েছে। সেহেতু এই 43তম নন ক্যাডার ক্যান্ডিডেটদের যেই তালিকা, অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ফল আগামী 60 দিনের মধ্যে প্রকাশ করে এগুলো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পুনরায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। এবারে আন্তর্জাতিক সংবাদ।